সো গাইজ আজকে আমরা যে টপিকসটা আলোচনা করব আমাদের অ্যাডভান্স ডিজাইন স্ট্রাকচারের। তো প্রথমে আমি টপিকসটা আলোচনা করার আগে আমি একটু সিলেবাস সম্বন্ধে একটু ওয়াকিবহল করে দিই। ঠিক আছে, যে টপিকসটা আজকে আমরা আলোচনা করব সেটা আমাদের যেরকম যেরকম এডিএস সাবজেক্টটার উপরও সেমিস্টারে কোশ্চেন আসবে, তার সাথে সাথে ডিজাইন অ্যান্ড আরসিসি স্টিল স্ট্রাকচার, যেটা কিনা পিসি 503S যে সাবজেক্টটার, তার কিন্তু আমরা যে কি বলে আমাদের কত নাম্বার যেন, জাস্ট হোল্ড অন, প্রবলেম নাম্বার যে 2, সেইটা 2-এর মধ্যে পড়ছে টেনশন মেম্বার, কম্প্রেশন মেম্বার, স্টিলের এই কাজটাও কিন্তু হয়ে যাবে। মানে আমরা যদি একটা অঙ্ক দেখি, আমরা দুটো সাবজেক্টেরই কিন্তু জিনিসগুলো কভার করতে পারবো। আমরা সেপাশে এডিএসে পরীক্ষাও দিয়ে দিতে পারবো। আর বিশেষ করে ল্যাবটা ইম্পর্টেন্ট। আমি বারবার বলছি, কোশ্চেন যেটা দেখাবো সেটা পরীক্ষার জন্য হয়তো ইম্পর্টেন্ট, কিন্তু পরবর্তী ক্ষেত্রে ল্যাব খাতা এবং ল্যাবটা তৈরি করা সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস। তো এখানে আমরা পাবো আরসিসি স্টিলের, আমাদের যে 5th সেমিস্টারের আরসিসি স্টিল যেটা ল্যাব, যেটা কম্পালসারি সাবজেক্ট, সেইখানেও কিন্তু আমরা এই পয়েন্ট নাম্বার 2-তে আমরা পাচ্ছি। ঠিক আছে, এর ডিটেলস আমাদেরকে বানিয়ে নিতে হবে ওয়ার্ড ফাইলে। ঠিক আছে, আগে আমি ওই জন্য ক্লিয়ার করে দিলাম। তো এটা আমাদের দুটো সাবজেক্টের মধ্যেই কভার হচ্ছে। যেটা আমরা করব, আমাদের বেস প্লেটের আমরা দেখব কিভাবে আমাদের তার ডিজাইন করা হয়, যেটা আমাদের আরসিসি স্টিলের মধ্যে ল্যাব সাবজেক্টের মধ্যেও থাকছে এবং অ্যাডভান্স ডিজাইন স্ট্রাকচারের পরীক্ষার মধ্যেও থাকছে, দুটোই লাগবে। ঠিক আছে, তো আমি চলে যাচ্ছি আমাদের আরসিসি স্টিলের একটা ম্যাথসে, ডাইরেক্ট ম্যাথে চলে যায় এবং ম্যাথ দেখেই আমরা স্টেপগুলো বুঝে নেব কোডের বই থেকে। সবাইকে বলেছিলাম যে আইএস কোডের বইটা কিন্তু সবাই সঙ্গে নিয়ে রাখিস। ঠিক আছে, আমরা তার সাথে ডিজাইনটাও করে নেব এবং এই গল্পটার সাথে সাথে এইটা নিয়ে কিভাবে আমরা যে ডিজাইন করব সেটাও কিন্তু আমরা ল্যাবের খাতায় তুলে ধরবো। ঠিক আছে, আচ্ছা কেউ একজন বলুক, দেখা যাচ্ছে তো ভিডিওটা? আমার ভয়েস শোনা যাচ্ছে তো? কেউ একজন? হ্যাঁ স্যার, ভিডিও দেখা যাচ্ছে। ওকে, তো আমরা এডিএস এর ডাইরেক্ট একটা প্রবলেমে আসছি। আমি আবারও বলছি, হয়তো এটা প্রবলেম হতে পারে, কিন্তু এটা কিন্তু দুটো সাবজেক্টের জন্য ইম্পর্টেন্ট এবং এটাকে আমাদেরকে ওয়ার্ড ফাইলে কিন্তু বানাতে হবে এক্সটার্নালের জন্য। কতটা গুরুত্বপূর্ণ আর আমি এখন অন রেকর্ড আমি আর সেটা বলছি না। ঠিক আছে, তো আমরা শুরু করছি আজকে একটা ম্যাথ। তো দেখবো কোথা থেকে আসছে, কি ব্যাপার, কি রুলস আছে, সেগুলো আমরা স্টেপ বাই স্টেপ দেখবো। 2 পাতার অঙ্ক। ঠিক আছে, খেয়াল করিস ভালো করে। তো বলেছে বলেছে ডিজাইন এ বেস প্লেট অফ এ কলাম মেড, বলে দিয়েছে ISHB 350, তার একটা কেজির মান দেওয়া আছে। ঠিক আছে, আর বলে দিয়েছে ক্যারি এ অ্যাক্সিয়াল লোড কত, 800 কিলো নিউটনের অ্যাক্সিয়ালি লোড রয়েছে। অ্যাজিউম FE 410 গ্রেড স্টিল বলে দিয়েছে, আর M25 কংক্রিট বলে দিয়েছে। ঠিক আছে, তাহলে এটাকে কি, এটা হচ্ছে সেকশনটা, মানে কি ম্যাটেরিয়ালটা, তার কি ইয়ে আছে সেটা বলে দিয়েছে। এখানে বলে দিয়েছে ওই মানে কলামটার উপরে কি ধরনের লোড পড়বে, এটা বলে দিয়েছে স্টিলের গ্রেড, আর এটা বলে দিয়েছে কংক্রিটের গ্রেড। এই 4টা জিনিস আছে বলা। ঠিক আছে, আবারও বলছি, প্রথমটা হচ্ছে স্টিলটা কীরকম সাইজের আছে সেটা বলে দেওয়া আছে। তারপরেটা হচ্ছে ওই কলামটার উপর কি লোড পড়বে সেটা বলা আছে। তারপর আছে স্টিলটা কোন গ্রেডের আছে, আর 4 নম্বরটা হচ্ছে কংক্রিট কোন গ্রেডের আছে। তো এই রকমভাবেই কিন্তু সালের কোশ্চেনের ক্ষেত্রে, এডিএসের ক্ষেত্রে বাকি যে সালের কোশ্চেনগুলো আছে 4টেই হয়তো একটু ওলট পালট হতে পারে। আমরা কোশ্চেনের পিডিএফগুলো দিয়ে দেবো, সবাই দেখবি অবশ্যই, আমি অন্যগুলোও করাবো। ঠিক আছে, তো এই 4টা মেন জিনিস। তো প্রথমে আমাকে বুঝতে হবে যে বেস প্লেট জিনিসটা কি। ঠিক আছে, তার জন্য আমি 1 মিনিট একটু সময় নিয়ে একটু ক্যাডের 3D ড্রয়িংটা খুলছি, কারণ আমাদেরকে যখন এটা রিপোর্ট সাবমিট করতে হবে আমাদের ল্যাব খাতায়, তখন কিন্তু ওই 3Dর একটা যে কোনো একটা ড্রয়িং কিন্তু তুলে ধরতে হবে। ঠিক আছে, জাস্ট হোল্ড ফর অ্যান সেকেন্ড, আমি একটু এটা ড্রয়িংটা বার করি। তো আমরা 3rd সেমিস্টারে একটা ড্রয়িং করেছিলাম, স্টিল কানেকশনের ড্রয়িং করেছিলাম, আনইকুয়াল বিম স্পাইলিং, ইকুয়াল বিম স্পাইলিং। ঠিক আছে, এবং বেস প্লেট হচ্ছে স্টিল কানেকশন, মানে হচ্ছে আমাদের নর্মালি রেলের যে জায়গাগুলো আছে যেখানে আমাদের স্টিলের স্ট্রাকচার তৈরি করা হয়, এই রকম টাইপের একটা আই সেকশন দিয়ে স্ট্রাকচারটাকে তৈরি করা হয় কংক্রিটের উপরে। ঠিক আছে, এই সাদা রঙের অংশটা হচ্ছে একটা কংক্রিট ব্লক, এই সাদা রঙের অংশটা হচ্ছে একটা কংক্রিট ব্লক। আর এখানে রয়েছে একটা আরেক ধরনের আই সেকশন, কোনটা? এইটা। আমি শুধু আই সেকশনটা সিলেক্ট করে যদি আমি ঘোরাই, এটা এক ধরনের আই সেকশন দেখা যাচ্ছে। কেউ একজন বলুক আই সেকশন বলে দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে? আই বলে বোঝা যাচ্ছে তো? কেউ একজন বলুক আই। হ্যাঁ স্যার, বোঝা যাচ্ছে। ঠিক আছে,
তো এই যে আই সেকশনটা আছে, এই আই সেকশনটা বলে দিয়েছে আমরা এটা হচ্ছে একটা বেস প্লেট, মানে একটা কলাম। কলাম মানে ভার্টিক্যাল সেকশন এবং কম্প্রেশন জোনের মধ্যে পড়ছে, এটা একটা কলাম আছে। সেই কলামটা কি না এরকম একটা আই সেকশন দিয়ে তৈরি, সেই আই সেকশনের নামটা বলে দিয়েছে, আই সেকশনটার কি নাম। এটা হচ্ছে আই সেকশনটা, এই যে এটা হচ্ছে আই সেকশন, এই যে আই দেখতে পাচ্ছি এই জিনিসটা, এই আই সেকশন। তো এই যে আই সেকশনটা আছে, এই আই সেকশনটার একটা নাম বলে দিয়েছে কোশ্চেনে আমাদেরকে, এই আই সেকশনটার একটা নাম বলে দিয়েছে। নামটা কি? এই যে ISHB 350, এটার একটা নাম আছে, তার কি মাপ জোব আছে সেটা আমরা আসবো আমাদের SP6 বই থেকে আমরা আসবো জিনিসটা, আমি জিনিসটা প্রথমে বোঝানোর চেষ্টা করছি। এবং এই যে কলামটা রয়েছে, এই কলামটার উপর একটা লোড পড়বে, একটা লোড পড়বে ওপর থেকে, একটা সামথিং বিমের লোড বা যা স্ট্রাকচার তৈরি হয়েছে তার একটা লোড পড়বে। তো আমাদেরকে এই অঙ্কটায় করতে কি হবে? এই যে নীল রঙের, এইটার নাম হচ্ছে বেস প্লেট, নীল রঙের যেটা আছে এইটা হচ্ছে বেস প্লেট। বোঝার চেষ্টা কর, বেস প্লেটটা কোথায় আছে? এই আই সেকশন আর এই নিচের যে কংক্রিট বেস তার মাঝখানে রয়েছে এই যে বেস প্লেট, এটা হচ্ছে বেস প্লেট। এই বেস প্লেটটা আমাদেরকে ডিজাইন করতে হবে। কে বলবে কি কালারের দেখতে পাচ্ছিস? কেউ একজন বলুক। বেস প্লেট আই আর কংক্রিটের মাঝখানে কি কালারের দেখা যাচ্ছে? দেখি তাহলে বুঝতে পারবো যে বোঝা যাচ্ছে। হ্যাঁ, ব্লু কালারের বা স্কাই কালারের দেখা যাচ্ছে। এই বেস প্লেটটা আমাদেরকে ডিজাইন করতে হবে, যে বেস প্লেটটার কি ব্যাপার আছে, কি বৃত্তান্ত আছে, এটাই হচ্ছে আজকে আমাদের অঙ্কের মূল বা আমাদের আজকের ক্লাসের মূল অবজেক্ট। ঠিক আছে, এই বেস প্লেটটা, এই বেস প্লেটটা আমাদেরকে ডিজাইন করতে হবে। আমাদেরকে কি বলে দিয়েছে? আইটা বলে দিয়েছে, আয়ের কি মাপযোগ, আয়ের উপরে কত লোড পড়েছে সেটা বলে দিয়েছে কি, আর বলে দিয়েছে এই যে নিচে যে কংক্রিটটা তৈরি হচ্ছে, এই যে কংক্রিট, এটা কি কংক্রিট দিয়ে তৈরি হচ্ছে? M25 গ্রেড কংক্রিট। আর আই সেকশনটা যে স্টিল দিয়ে আছে বা বেস প্লেটটা যে স্টিল ব্যবহার করা হয়েছে তার গ্রেডটা কি বলা আছে। ঠিক আছে, চারটে জিনিস। তাহলে আমরা চলে যাচ্ছি আমাদের অঙ্কে। ঠিক আছে, আশা করি মোটামুটি বোঝাতে পারলাম জিনিসটা কি, মানে আমরা আজকে কিসের অঙ্ক করতে চাইছি। আমরা আজকে অঙ্ক করতে চাইছি বেস প্লেটের, এই যে বেস প্লেট, এই বেস প্লেটটার অঙ্কটা করতে চাইছি, যেটা কিনা কংক্রিটের ওপরে থাকবে। ঠিক আছে, তো এটার আজকে আমরা ডিজাইন করব যে বেস প্লেটটা কত লম্বা, কত চওড়া, তার হাইটটা কত হবে, কি ব্যাপার, কত কি লাগবে ওই কলাম অনুযায়ী, সেটা আমরা আজকে ডিজাইনে দেখব। ঠিক আছে, আচ্ছা ওকে। তাহলে আমি এখানে লিখেছি চারটে জিনিস, সেটা হচ্ছে কলম মেড, ISHB 350, আর একটা মান দেওয়া আছে, এটা কোথার থেকে এলো আমি পরে আসছি। জিনিসটা অ্যাক্সিয়ালি লোডের কথাটা বলা আছে 800 কিলো নিউটন, মানে ওপর থেকে যে লোডটা পড়েছে। স্টিলের মানটা বলা আছে FE 410, আর কংক্রিটের গ্রেডটা বলা আছে M25। তো কংক্রিটের গ্রেডের সাথে সাথেই আমরা এটা লিখে দিতে পারি M25 কংক্রিট মানে হচ্ছে এর ভ্যালুটা হচ্ছে 25 নিউটন পার মিলিমিটার স্কোয়ার। ওকে, এটা নিয়ে কারো কোনো কনফিউজিং হওয়ার কথা নয়। আচ্ছা, FE 410 স্টিল, এটা সম্বন্ধে আমরা লিখে দিতে পারি যে FY এর মানটা হচ্ছে কি না 250, আর FU এর মানটা হচ্ছে আমাদের 410। এইখান থেকে আমরা যখনই FE 410 কথাটা বলবে, আমরা কিন্তু এই FY আর FUটা আমরা পেয়ে যাব। এরপরে অনেকেই মনে ভুলে গেছে হয়তো যে কত নাম্বার পেজ, সাইডে পেজ নাম্বারটা দেওয়া আছে, পেজ নাম্বার 14 থেকে আমরা পাবো আলটিমেট টেনসাইল স্ট্রেস, আর একটা হচ্ছে ইল্ড স্ট্রেস। অলরেডি আমরা এটা আগের সেমিস্টারে এডিএসে করে এসেছি, আমি তাও পেজটা দেখাবো সবাইকে, কারণ অনেকেই আগের বারেও কিন্তু এডিএসটা মিস করে এসছে। ঠিক আছে, বা ডিজাইন অফ RCC স্টিল স্ট্রাকচারটা কিন্তু ঠিকঠাকভাবে করেনি, কিন্তু সেটা কিন্তু এবার করতে হবে। আগের বারে যেগুলো খামিগুলো ছিল সেগুলো কিন্তু এবারে পূরণ করতে হবে। তো আমি যদি যাই পেজ নাম্বার 14, পেজ নাম্বার 14তে আমি এখানে মার্কিং করতে পারবো না এটার উপরে। তোকে এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে FE 410 যেখানে আছে, FE 410 এর ক্ষেত্রে ইল্ড স্ট্রেসের মাত্রাটা কত আছে না 250। আর যদি আমরা প্যারালালি দেখি আলটিমেট টেনসাইল স্ট্রেস, এর মাত্রাটা কত আছে না 410। এই দুটো মান আমরা পাবো। ঠিক আছে, কোথায়? যদি FE 410 বলা থাকবে বা E250 বলা থাকুক, যেটার মধ্যে এই দুটোর মধ্যে কোনো একটা জিনিস বলা থাকবে যে E250, তখনও এই দুটো মানই হবে। অথবা FE 410, তখনও কিন্তু এই দুটোর মানই হবে। কার FY আর FU। ঠিক আছে, আবারও বলছি FY আর FU, এই যে পেজ নাম্বার আমাদের 14 IS 800 থেকে নিয়েছি। পেজ নাম্বার 14 আমরা জানি IS 800, এখানে লেখা আছে IS 800 থেকে পেয়েছি। তাহলে আশা করি এটা নিয়ে কোনো কনফিউজিং নেই, আগের সেমিস্টারে আমরা করে এসেছি অলরেডি অঙ্ক। তাহলে আশা করি এখানে FY কোথার থেকে পাবো, FU কোথার থেকে পাবো, আর FCকে কোথার থেকে পাবো। FCকে তার ডাইরেক্ট কংক্রিটের, আশা করি কারো প্রবলেম নেই। আচ্ছা, অ্যাক্সিয়ালি লোড দেওয়া আছে 800 কিলো নিউটন, সেখান থেকে আমরা ফ্যাক্টরের লোড বার করেছি, ফ্যাক্টরের লোড বার করেছি, 1.5 দিয়ে গুণ করেছি। এটা নিয়ে কারো সন্দেহ হওয়ার কিছু নেই,
আমরা জানি ফ্যাক্টরেড নর্মাল লোড থেকে ফ্যাক্টরেড লোড বার করতে গেলে আমাকে তাকে 1.5 দিয়ে গুণ করতে হয়, ঠিক আছে? ব্যাস, আমাদের গিভেন ডাটা কমপ্লিট। এইগুলো আমাদের গিভেন ডাটা ছিল। এরপর আমি চলে যাচ্ছি স্টেপ ওয়ান। স্টেপ ওয়ান ভালো করে খেয়াল করতে হবে, ঠিক আছে? তো স্টেপ ওয়ানের আমাদের এতগুলো জিনিস লাগবে, এই 6টা জিনিস লাগবে। যে সেকশনাল এরিয়া কত, ডেপথ অফ দ্য সেকশন কত, উইথ অফ দ্য সেকশন কত, থিকনেস অফ দ্য ফ্লেঞ্জ কত, থিকনেস অফ দ্য ওয়েভ কত, আর রেডিয়াস অফ জাইরেশন কি। প্রথমে আমি আগে বলে দিই ডেপথ অফ দ্য সেকশন। আমরা আই সেকশন মানে কি জানি? আমরা আই সেকশন মানে জানি এরকম টাইপের একটা, পরে নিচে আছে ড্রয়িং, আমি হাতে আঁকার চেষ্টা করছি। এটা আমরা জানি একটা আই সেকশন, ঠিক আছে? এই আই সেকশনের কি আছে? এই আই সেকশনের যদি আমরা দেখি, এইটাকে ধরা হয় উইথ অফ দ্য ফ্লেঞ্জ, ঠিক আছে? এটাকে ধরা হয় উইথ অফ দ্য ফ্লেঞ্জ। আর ডেপথ অফ দ্য সেকশন কাকে বলা হয়? এখান থেকে এটাকে বলা হয় ডেপথ অফ দ্য সেকশন, ঠিক আছে? এটাকে বলা হয় ডেপথ অফ দ্য সেকশন। এই দুটো হচ্ছে কোনটা না, এই যে ডেপথ অফ দ্য সেকশন আর উইথ অফ দ্য ফ্লেঞ্জ। আচ্ছা, কে বলবে ফ্লেঞ্জ ফ্লেঞ্জ কটা থাকে, ওয়েভ কটা থাকে আই সেকশনের মধ্যে? দেখি কার মনে আছে ফ্লেঞ্জ কটা থাকে, ওয়েভ কটা থাকে। আই সেকশনের উপরের আর নিচের এই অংশটাকে কি বলে, আর মাঝখানেরটাকে কি বলে? দেখি কে বলে। উপরের নিচের অংশটাকে কি বলে? দেখি কার মনে আছে। স্যার ফ্লেঞ্জ বলে ওটাকে। হ্যাঁ, তাহলে উপরের এই অংশটা হচ্ছে আমাদের ফ্লেঞ্জ অংশ, ঠিক আছে? কোন অংশটা আমি দেখাচ্ছি। প্রথম একটা অঙ্ক দেখাবো যেন ভালো করে বুঝে নেই। এটা হচ্ছে আমাদের ফ্লেঞ্জ, তাহলে এটা হচ্ছে উইথ অফ দ্য ফ্লেঞ্জ। কোনটা না, এই যে এইটা উইথ অফ দ্য ফ্লেঞ্জ, এটা জানতে হবে থিকনেস অফ দ্য ফ্লেঞ্জ। আর থিকনেস অফ দ্য ওয়েভ, ওয়েভ মানে কোনটা না, এই অংশটা ওয়েভ। এটা অলরেডি আমরা আগে সেমিস্টারে শিখে এসেছি, ঠিক আছে? আমি তখনই ওই কারণেই বলেছিলাম যে একটার সঙ্গে একটা সাবজেক্ট কিন্তু রিলেটেড, কোনো স্কিপ করা যাবে না, এখানে কোনো স্কিপের অপশন নেই। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের থিকনেস অফ দ্য ওয়েভ। আর সেকশনাল এরিয়া, এটা নতুন জিনিস। আর রেডিয়াস অফ জাইরেশন, এটাও নতুন জিনিস। এরিয়া কথাটার মানে হচ্ছে এই যে যতটা অংশ আছে, এটা যদি আমি পুরোটাই এরিয়া বার করি, এই অংশটা, এটার এরিয়া কত, এই এরিয়া কত, আর এই রেডিয়াস অফ জাইরেশন, এই 6টা মান আমাদেরকে তুলতে হবে। কোথা থেকে তুলবো? আমরা এখানে দেখতে পাচ্ছি SP6 যে কোডের বইটা, যেটা আগে সেমিস্টারে অতটা কাজে লাগেনি, কিন্তু এই সেমিস্টারে লাগবে এবং অ্যালাও আছে পরীক্ষাতেও, যারা ADS পরীক্ষা দেবে, ঠিক আছে? তাহলে SP6-এর 1964-এর পেজ নাম্বার 4 থেকে আমরা এই মানটা পাবো। কোন কোন মান? এই 6টা মান। তো আমি এখানে মানগুলো লিখে নিয়েছি অলরেডি, কোডের বই থেকে দেখে লিখে নিয়েছি। এর মানটা এত, mm স্কোয়ার বেরোবে, এইচ-এর মানটা এত, BF-এর মানটা এত, TF-এর মানটা এত, TW-র মান এত, আর রেডিয়াস অফ জাইরেশনের দুটো মান এত। কোথার থেকে আসছে দেখাবো কোডের বইটা দেখে। তাহলে আমরা খুঁজছি, প্রথমে আমাকে দেখিনি আমাদের সেকশনটা কি আছে। সবাই একটু খেয়াল করিস, হ্যাঁ, সেকশনটা ISHB 350। খুব ভালো করে এই জিনিসটা খেয়াল করিস। ISHB 350, ISHB 350 কত? 67.4 কেজির। ওকে, খুঁজবো আমরা। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি, এটা আমরা খুলেছি। আমরা কি খুলেছি সেটা প্রথমে সবাই দেখে নে। কত কোডের বই, এই হচ্ছে আমাদের কোডের বই। এখানে আমরা দেখতে পাচ্ছি কোডের বইয়ের নাম্বারটা দেওয়া আছে এখানে। কোডের বইয়ের নাম্বারটা কি, কে বলবে? SP কত দেওয়া আছে দেখি, কত পড়ছিস, কত আছে SP? SP6 সিক্সের 1964। হ্যাঁ 1964 রেকমেন্ডেশন। এখানে আমরা যাচ্ছি নিচের দিকে। ISHB 350, ভালো করে নামটা মনে রাখতে হবে। তো প্রথমের দিকেই আছে, 1 থেকে 5 পেজের মধ্যেই পেয়ে যাবো আমরা, ঠিক আছে? তো নিচের দিকে ইন্ট্রোডাকশনটা পেরিয়ে যায়। এটা হচ্ছে ISLB ISMB হয়ে গেল, ISHB, এই যে ISHB 350, এই যে ISHB 350 64 ছিল, 64 এইটা, এইটা দেখে নিচ্ছি আরেকবার, কারণ ISHB 350 72 তো এটা কতটা ছিল? এটা কেজিতে, ওয়েটটা দেওয়া আছে কেজিতে, 64 মনে হয়, 64 ছিল, তাই তো? কত ছিল? 67 সরি, 67 আছে। তাহলে এইটা, তাহলে এই মানগুলো নিতে হবে, ভালো করে খেয়াল করিস। তাহলে আমাকে সব মান নিতে হবে, এই এখান থেকে এই যা আছে এই মানগুলো নিতে হবে, ঠিক আছে, কোডের বই থেকে। তাহলে কি কি মান আছে? উপরে আমি এটাকে ছোট করছি একটু, উপরে যেহেতু হেডিংটা দেওয়া আছে। তাহলে প্রথমেই আছে সেকশনাল এরিয়া, দেখ এই যে সেকশনাল এরিয়াটা পাবো সেন্টিমিটার স্কোয়ার। এখানে দেওয়া আছে সেন্টিমিটার স্কোয়ারের মান, তার মানে এই মানটা হচ্ছে এত সেন্টিমিটার স্কোয়ার। এত সেন্টিমিটার স্কোয়ার মানে মিলিমিটারে নিয়ে যেতে হবে আমাদের, দু ঘর এগিয়ে যাবো। আচ্ছা, হোল্ড ফর সেকেন্ড, জাস্ট হোল্ড অন। তাহলে 85.91 সেন্টিমিটার স্কোয়ার কথাটার মানেই কিন্তু 8591 মিলিমিটার স্কোয়ার। দু ঘর পেছাবে, সেন্টিমিটার থেকে মিলিমিটারে ঘরে গেলে 1 ঘর পিছাতো, এখানে স্কোয়ার যেহেতু আছে 2 ঘর পেছাবে, তাই জন্য আমার দেখ এইখানটায় করা আছে 8591 মিলিমিটার স্কোয়ার, ঠিক আছে? আশা করি এটা নিয়ে কোনো প্রবলেম নেই। পরেরটাই চলে যাচ্ছি। পরেরটাই দেখতে পাচ্ছি কি না, হাইটটা বলা আছে ডেপথ অফ দ্য সেকশন H,
কিসে দেওয়া আছে দেখি, কে বলবে ইউনিটটা কিসে দেওয়া আছে, কে বলবে ইউনিটটা কিসে দেওয়া আছে? মিলিমিটার। তাহলে আর কোনো চাপই নেই, হাইটটা মিলিমিটারেই আছে, তাহলে 350, হাইটটা মিলিমিটার। আমি যদি যাই আমাদের অঙ্কে, দেখে না, দেখ এইচ ইজ ইকাল টু 350, হাইটটা মিলিমিটারেই আছে। এটা মুছে গেছে, তুলে দিচ্ছে, দেখ খেয়াল কর সবাই, হাইটটা মিলিমিটারেই আছে, তাহলে চাপ নেই, আমাকে আর চেঞ্জ করতে হচ্ছে না। কিন্তু আগেরটা সেকশনাল এরিয়াটা কিন্তু চেঞ্জ করেছি আমি, সেন্টিমিটার স্কোয়ার দেওয়া ছিল কোশ্চেনে, এখানে আমরা মিলিমিটারে করেছি। ওকে, নেক্সট আমরা কি দেখতে পাচ্ছি, উইথ অফ দ্য ফ্লেঞ্জ, মানে বিএফ এর কথা বলা হয়েছে, এটা বিএফ, অ্যাকচুয়ালি বি দেওয়া আছে বিএফ, আমরা জানি এটাও মিলিমিটারে দেওয়া আছে, এখান থেকেও তুলেছি এই যে এই মানটা 250। পরকে পর আমি আর প্রতিটা আলাদা আলাদা করে করছি না। দেখ থিকনেস অফ দ্য ফ্লেঞ্জ, টিএফ এর মানটাও দেওয়া আছে, এই যে টিএফ এর মানটা মিলিমিটারে, দেখ টিএফ এর মানটা 11.6, এটা পেয়েছি। আচ্ছা, থিকনেস অফ দ্য ওয়েভ পেয়েছি, টিডাব্লিউ, এই মানটাও পেয়েছি, এই মানটাও পেয়েছি, এই মানটা লেগেছে। তাহলে দেখ কটা মান হয়ে গেল, 1, 2, 3, 4, 5টা মান নিয়ে নিয়েছি। আর রেডিয়াস অফ জাইরেশন, এই যে রেডিয়াস অফ জাইরেশন আর এক্স আর ওয়াই, দুটো মানই নিতে হবে, আর এক্স এর মানও আর ওয়াই এর মানও। কিন্তু এইখানে তার মেজারমেন্টটা কিসে দেওয়া আছে, কে বলবে কিসে দেওয়া আছে আর এক্স এর মান? কিসে দেওয়া আছে? সেন্টিমিটার। তাহলে দুটো এখানে যে আমরা সেন্টিমিটার মান পাবো, এটা মিলিমিটারে নিয়ে চলে আসবো, হ্যাঁ, নট স্কোয়ার, নর্মাল সেন্টিমিটার। তাহলে এটা 14.93 আছে, তার মানে 149.3, আর ওপাশে আছে দেখ 5.34, মানে 53.4, দেখ তাই করেছে, দেখ 149.3 আর 53.4 মিলিমিটারে, যা ইউনিট নিয়েছি মিলিমিটারে। ব্যাস, 6টা স্টেপের মধ্যে একটা স্টেপ কমপ্লিট। কি স্টেপ না, সব মানগুলোকে SP61964 থেকে তুলে নিয়ে এলাম, দিয়ে আমরা মানগুলো বসিয়ে দিলাম। আমরা যখন ডিজাইনও করব, যেরকম যেরকম এখানে লেখা আছে ওয়ার্ডে সেরকমভাবে টাইপ করতে হবে, যেটা ড্রয়িং করা আছে নিচের দিকে সেটা ক্যাডে বানাতে হবে, দিয়ে দুটোকে সাবমিট করলে, মানে এই দুটো পেজ প্লাস ড্রয়িংটা সাবমিট করলে এই 2 নম্বর যে আছে সেই 2 নম্বরের কম্প্রেশন মেম্বারটা হবে একটা পার্ট, তা আবার কলাম আছে পরে, ঠিক আছে? এগুলো কিন্তু পুরোটাই মানে পরীক্ষা থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে প্রজেক্টটা রেডি করা, ঠিক আছে? ওয়ার্ডে করতে হবে কিন্তু, বারবার বলছি। আচ্ছা, চলে যাচ্ছি আমরা কি বলে স্টেপ 2-তে, ঠিক আছে? স্টেপ 2। আচ্ছা, এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে আমাদেরকে বলেছে কি না, স্ট্রেংথ অফ দ্য কংক্রিট অ্যান্ড রিকোয়ার্ড এরিয়া, বলছে কংক্রিটের স্ট্রেংথ বার করব এবং রিকোয়ার্ড এরিয়া মানে কি পরিমাণ এরিয়া প্রয়োজন সেটা আমাদেরকে বার করতে হবে, ঠিক আছে? তো এখানে নিয়েছি আমরা কি না, বিয়ারিং স্ট্রেংথ অফ কংক্রিট, কি বিয়ারিং স্ট্রেংথ অফ কংক্রিট, কংক্রিটের বিয়ারিং স্ট্রেংথ কাকে বলা হয় না, 0.45 ইন্টু এফসিকে। এটা হচ্ছে ফর্মুলা, কোথা থেকে পেলাম, পেজ নম্বর 66 34.4 ক্লতে আছে IS 456/2000। এটাও কিন্তু আমরা চলে যাচ্ছি কোন কোডের বই না, এটা আমাদের নর্মাল যে কোডের বই রয়েছে সেখানে পাবো, RCCর যে কোডের বই। আমি আর এখানে ওটা মানে খুলে রাখা নেই, তাই জন্য আমি আর খুলতে পারছি না ওটা, ঠিক আছে? তো সেখান থেকে আমরা পাবো এটা, এবং তার সাথে সাথে IS 800 46 নম্বর পেজের ক্ল 7.4.1ও এই রুলসটা দেওয়া আছে যে বিয়ারিং স্ট্রেংথ অফ কংক্রিট কীভাবে বার করবো, 0.45 ইন্টু এফসিকে, যার নাম হচ্ছে FCD। তো সেখান থেকে একটা মান বেরোবে, এটা হচ্ছে কার স্ট্রেংথ, এটা হচ্ছে বিয়ারিং স্ট্রেংথ অফ কংক্রিট, ঠিক আছে? এই স্ট্রেংথটা বেরোবে, ঠিক আছে? পেজ নম্বর 46 থেকে একটা সিম্পল ছোট্ট ফর্মুলা, 0.45 ইন্টু এফসিকে, ছোট্ট ফর্মুলা, মনে রাখতেও পারিস। কোডের বইয়ে আমার মনে হয় কোডের বই দেখে মনে রাখার থেকে এটা হচ্ছে একটা ছোট্ট ফর্মুলা, ডাইরেক্ট ফর্মুলাটা মনে রাখবো যে বিয়ারিং স্ট্রেংথ অফ কংক্রিটের কি ফর্মুলা হয়, ঠিক আছে? কোডের বইয়ের পেজটা খুলো, আবার সেখানে দেখো ক্লটা কত ভিতরে আছে, সেখান থেকে না করে ডাইরেক্ট এই ফর্মুলাটা যেন মনে থাকে। কিছু কিছু ফর্মুলা আমাদেরকে একটু মুখস্থ করে রাখতে হবে, জানি কোডের বই হয়তো সবসময় ব্যবহার করবো, কিন্তু কোডের বইয়ের পেজ নাম্বারটা মনে রাখার থেকেও আমার মনে হয় এই ছোটোখাটো ফর্মুলাগুলো আমাদেরকে মনে রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট, তাহলে এটা গেল কি না, স্ট্রেংথ অফ কংক্রিট হয়ে গেল, বিয়ারিং স্ট্রেংথ অফ কংক্রিট। কী বার করতে হবে, রিকোয়ার্ড এরিয়া, মানে কি পরিমাণ এরিয়া প্রয়োজন, রিকোয়ার এরিয়া, কি পরিমাণ এরিয়া প্রয়োজন, স্টেপ বাই স্টেপ। আমি কিন্তু স্টেপ বাই স্টেপ আর আলাদা করে যে রুলসগুলো প্রথমে বলবো তারপর অঙ্কটা করবো করছি না, আমি ডাইরেক্ট একটা অঙ্ক করছি যেখানে প্রতিটা স্টেপ ডিসকাস করা হয়ে যাচ্ছে। তাহলে এখানে কি আছে না, মিনিমাম রিকোয়ার্ড এরিয়া অফ দ্য বেস প্লেট, তার ফর্মুলা কি, ফর্মুলাটা হচ্ছে PD ইজ ইকাল টু AE ইন্টু FCD, এটা হচ্ছে মেন ফর্মুলা। এটা হচ্ছে মেন ফর্মুলা, কোথায় আছে না আমাদের পেজ নাম্বার 34-এ দেওয়া আছে, PD ইজ ইকাল টু AE ইন্টু FCD। তো আমাদেরকে এখানে কি বার করতে হবে, এইটা বার করতে হবে, এরিয়াটা কত আছে। তার এরিয়াটা যদি আমি বার করি কি করব না, নিশ্চয়ই PDর নিচে FCDটা চলে যাবে, তাহলে AE ইজ ইকাল টু AE বা এরিয়া রিকোয়ার্ড
ইজিক্যাল টু পিডি বা যেটা আছে পিইউ, সেই একই জিনিস, পি এর নিচে চলে যাচ্ছে এফসিডিটা। তো এফসিডির মানটা তো আমি এর আগে স্টেপেই বার করেছি, এফসিডির মানটা এখান থেকে বেরিয়ে গেল। আর পি মানে হচ্ছে পাওয়ার, ঠিক আছে, পাওয়ার বা লোড, ঠিক আছে, কোন লোড না ফ্যাক্টরের লোড। অলরেডি পি ডি বা পি ইউ এই লোডটা কিন্তু আমরা অলরেডি বার করে নিয়েছি। কোথায় বার করে নিয়েছি? এই যে ফ্যাক্টরের অ্যাক্সিয়াল লোড। তাহলে লোড ডিভাইডেড বাই ক্রস সেকশনাল এরিয়া, লোড ডিভাইডেড বাই ক্রস সেকশনাল মানে আমাদের সরি লোড ডিভাইডেড বাই আমাদের কি না বিয়ারিং স্ট্রেংথ অফ কংক্রিট হলেই আমাদের বেরোবে ক্রস সেকশনাল এরিয়া, ঠিক আছে। লোড ডিভাইডেড বাই বিয়ারিং স্ট্রেংথ অফ কংক্রিট দিলেই বেরোবে আমাদের ক্রস সেকশনাল এরিয়া। পার্টিকুলারলি এটা কিন্তু কোনো জায়গায় সূত্রে লেখা নেই, আবারও বলছি, এই যে এরিয়া ইজিক্যাল টু লোড ডিভাইডেড বাই বিয়ারিং স্ট্রেংথ অফ কংক্রিট, এটা কিন্তু কোনো জায়গায় সূত্রে লেখা নেই। সূত্র কি আছে না, সূত্র আছে এইটা, সূত্র আছে এইটা 34 নম্বর পেজে। ওখান থেকে আমরা মডিফাই করে এটা তৈরি করলাম নিজে। ওখানে কি লেখা আছে? ওখানে লেখা আছে পিডি মানে লোড ইজিক্যাল টু ক্রস সেকশনাল এরিয়া, তার সঙ্গে গুণ করছে কি না স্ট্রেংথ। এটা হচ্ছে ফর্মুলা দেওয়া আছে, আমি সেটাকে একটু মডিফাই করে এই ফর্মুলায় ফেলে আমাদের চলে আসছে যে এরিয়াটা কত প্রয়োজন, ঠিক আছে, পেজ নাম্বার 34। এবার যদি বলিস যে হ্যাঁ এটা একটা গুরুত্বপূর্ণ ফর্মুলা, একটু দেখে নিই। আমরা অলরেডি আগের সেমিস্টারে এই ফর্মুলাটা ইউজ করে অঙ্ক কিন্তু করেছি। আমি চলে যাচ্ছি ফর্মুলাটা দেখিয়ে দিচ্ছি। কত নাম্বার পেজ? 34 নাম্বার পেজ। এগুলো কিন্তু সোজা অঙ্ক, আমি আবারও বলছি, আগের বারের মতন লাস্ট মুভমেন্টে গিয়ে ভিডিও দেখে করবি তাহলে কিন্তু ফেঁসে যাবি, ঠিক আছে, আমি বারবার বলছি। এখন থেকে স্টেপ বাই স্টেপ করে রাখবো, তাহলে কোনো সমস্যাই নেই, মাত্র 6টা স্টেপের অঙ্ক। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি অলরেডি আমরা এটা আগের সেমিস্টারে কিন্তু করেছি। এটা পিডি ইজিক্যাল টু এই এফসিডি, এখানে কোনটাকে কি বলে তার ডিটেলস মান কিন্তু এখানে আমরা অলরেডি দিয়েছে, এখানে দেওয়া আছে, আমরা দেখে নেব, ঠিক আছে। এটা আমরা আগেবারে করেছি কোথায়? কম্প্রেশন মেম্বারে যখন আমরা স্ট্রেংথ বার করেছিলাম সেখানেও করেছি, এবারও করবো, আরও অনেক বড় বড় অঙ্কে করবো, ঠিক আছে, কারণ এবারে মেম্বারের অঙ্ক করবো। আগেরবারে শুধু বোল্টের অঙ্ক করেছিলাম, ওয়েল্ডিংয়ের অঙ্ক করেছিলাম, কিন্তু এবারে সেই মেম্বার মানে বড় বড় জিনিসগুলোর অঙ্ক করতে হবে। তাহলে এখান থেকে আমরা পেয়েছি, এই ফর্মুলা থেকে আমরা পেয়েছি। ওকে, তাহলে হয়ে গেল দুটো স্টেপ। 3 নম্বর স্টেপ, 3 নম্বর স্টেপটাতে আমাদেরকে কি করতে হবে না, আমাদের যে একটা এরিয়া প্রয়োজন, মানে এটা আমরা বার করলাম কি, মানে এই যে এরিয়াটা আমরা এখানে বার করলাম যে কত মানে এই যে বেস প্লেটটা যেটা বানাবো, এই যে এটা তো একটা বেস প্লেট যার উপর আইটা থাকবে, তো এইটার এরিয়াটা কত বার করলাম। এবারে আমাকে বার করতে হবে কি না, লম্বা কত ধরবো, এই লম্বাটা কত আর এই চওড়াটা কত, এটা বার করবো। তো কে বলবে কার সঙ্গে কাকে গুণ করলে এরিয়া বেরায়? কে বলবে? এরিয়াটা তো আমরা বের করেই ফেলেছি, এই যে এই এরিয়াটা তো বের করেই ফেলেছি। কার সঙ্গে কাকে গুণ করবো এরিয়া বেরাবে? কে বলবে? বেস প্লেটের থেকে সঙ্গে, এক্ষুনি বললাম, মুখেই বললাম, কে বলবে? এরকম প্লেটটার এরিয়া বার করব, তো কার সঙ্গে কাকে গুণ করলে এই এরিয়াটা বেরাবে? দেখে কি মনে হচ্ছে? কেউ একজন বলুক, কার সঙ্গে কাকে গুণ করলে এই এরিয়াটা বেরাবে? না তোরা বুঝতে পারছিস না, এই প্লেটের এরিয়াটা কার সঙ্গে কাকে গুণ করলে বেরোবে? এই যে এরিয়া, এই ধর এই যে বেস প্লেটটা, এটা ধর বেস প্লেট, এই বেস প্লেটটার আমরা এরিয়া বার করবো। এরিয়া এইখান থেকে যদি দেখি, তাহলে এই এরিয়াটা আমার কার সঙ্গে কাকে গুণ করব? এটার সঙ্গে এটা কি, এটা কি আর এটা কি, কার সঙ্গে কাকে গুণ করতে হবে? লম্বার সঙ্গে চওড়া। তো বাকিরা চুপচাপ হয়ে আছে কেন? কেউ বুঝতে পারছে না? তাহলে ক্লাসটা বন্ধ করে দিচ্ছি। সিম্পল জিনিস তো ভাই, যে লম্বার সঙ্গে চওড়াটাকে গুণ করব, এরিয়া বেরাবে। এটা মানে অনলাইনে কি অন হয়ে সব গেল নাকি? সিম্পল একটা জিনিস, লম্বার সঙ্গে চওড়া গুণ করব, এরিয়া বেরোবে। তো যাই হোক, এখানে আমরা একটা সেকশন ধরছি। আমি প্রথমে 450 বাই 350 গুণ করে দেখলাম, একটা এরিয়া বেরিয়েছে, সেই এরিয়াটা দেখলাম যে এটার থেকে বেশি আছে, হতেই পারে। তারপরে 550 ইন্টু 450 করলাম, সেখানেও আমরা দেখলাম একটা এরিয়া বেরিয়েছে। দিয়ে আমি সিদ্ধান্ত নিয়েছি যে কোন এরিয়াটা ধরবো। হতেই পারে তোর যদি মনে হয় যে তুই ছোট সেকশনটা নিবি, তুই ধরতেই পারিস যেটা কিনা এটার থেকে বেশি হবে, ঠিক আছে। এখানে 106 666 ছিল, এখানে তুই 157 বেরিয়েছিল, হতেই পারে তুই এটা ধরবি, কিন্তু আমি সবসময় সেভ ধরি, একটা স্টেপ উপরে ধরি। তো সেই কারণে আমি এখানে
বড় এরিয়াটা ধরলাম। এর এরিয়াটা ধরার কারণও আছে, কারণ কি না বাকি যে সেমিস্টারের অঙ্কগুলো আছে না সেখানে সব জায়গায় 450 550 বেস করেই আছে, তাই জন্য আমি ওটাই ধরলাম যাতে অঙ্কটা একই টাইপের হয়। কোনো অসুবিধা নেই, বড় যদি বেস প্লেট ধরিস কোনো সমস্যা নেই। যেটা আমার রিকোয়ার আছে, যে রিকোয়ার আছে এই এরিয়াটা, এত পরিমাণ এরিয়া লাগবে 106 666 এই এরিয়াটা লাগবে, তার থেকে বেশি এরিয়া যুক্ত বেস প্লেট আমি ধরতেই পারি। তাহলে সেখান থেকে আমরা এরিয়াটা ধরে নিলাম, এরিয়াটা কত। তাহলে প্রথম পেজের অলরেডি 50% অঙ্কটা শেষ। প্রথম পেজে আমরা কি কি দেখলাম ভালো করে একটা যদি কুইক রিক্যাপ করি, আমরা দেখলাম কি স্টেপ নাম্বার 1 দেখলাম SP6 থেকে ছখানা আমাদের যে ছখানা আমাদের যে মেজারমেন্ট সেটা তুলে আনতে হবে, যেখানে সেকশনাল এরিয়া আছে, ডেপথ অফ সেকশন আছে, উইথ অফ দ্য ফ্লেঞ্জ আছে, থিকনেস অফ দ্য ফ্লেঞ্জ আছে, থিকনেস অফ দ্য ওয়েভ আছে, আর রেডিয়াস অফ জাইরেশনের দুটো মান রয়েছে। টোটাল এটা আমরা বার করে আনলাম কোথার থেকে না SP6 থেকে, এখনো অঙ্কে ঢুকিনি, বার করে নিয়ে চলে এলাম। আচ্ছা, স্টেপ নাম্বার 2টা কি না, স্টেপ নাম্বার 2টাতে আমাদেরকে বার করতে হবে বিয়ারিং স্ট্রেংথটা বার করতে হবে, আর কতটা এরিয়া আমাদের বেস প্লেটটার প্রয়োজন সেটা বার করতে হবে। বিয়ারিং স্ট্রেংথ সিম্পল ফর্মুলা 0.45 ইন্টু FCK দিয়ে আমাদের মানটা বেরিয়ে গেল, যে স্ট্রেংথ মানে FCDর মানটা কত আমরা বেরিয়ে গেল। কার স্ট্রেংথ না, কংক্রিটের স্ট্রেংথটা, বিয়ারিং স্ট্রেংথ অফ কংক্রিট বেরিয়ে গেল। ডান দিকে কোডের বইয়ের নাম মনে থাকলেও হবে, কারণ এটা একটা কমন ফর্মুলা, এটা সবাই জানে, ঠিক আছে, যে স্ট্রেংথটা কীভাবে বেরোবে কংক্রিটে 0.45 ইন্টু FCK। তার নিচে কি এলো না মিনিমাম রিকোয়ার এরিয়া। এইটা করার জন্য কোথায় যেতে হলো না পিডির ফর্মুলাতে যেতে হলো। 34 নম্বর পেজে পিডি ইজ ইকাল টু এই ডিভাইডেড বাই এস এই ইন্টু FCD। সেখান থেকে এইটাকে একদিকে রাখলাম, FCDটাকে পিডির নিচে নিয়ে চলে এলাম। পিডিটা কি না ফ্যাক্টরের লোড। অলরেডি আমরা প্রথমে ফ্যাক্টরের লোড বার করেছিলাম, 800 বলা ছিল, কোশ্চেনে বলা ছিল অ্যাক্সিয়ালি লোডের মানটা 800 বলা ছিল। সেখান থেকে আমরা এর সঙ্গে 1.5 গুণ করলাম, বেরিয়ে গেল ফ্যাক্টরের লোড কত না 1200 বেরালো, 1200 কিলো নিউটন বেরিয়েছিল। তো সেখান থেকে নিউটনে নিয়ে চলে এলাম, 1200 ইন্টু 10⁻³ নিউটন ডিভাইডেড বাই কার নামটা FCDর মানটা, মানে আমাদের যেটা বিয়ারিং স্ট্রেংথ অফ কংক্রিট, সেটাকে ভাগ করলাম, এরিয়া চলে এলো। এবার এই এরিয়া ধরে 3 নম্বর স্টেজটা তো একদমই সোজা। 3 নম্বর স্টেজটা কি না ওই এরিয়া আমি কত বাই কত ধরলে ওই এরিয়াটা ভরছে। এবার তোর যদি মনে হয় যে স্যার দেখুন আমি এখানে যদি 500 বাই 400 ধরি তাহলেও তো হবে, 5 4 20, মানে এপাশে 20, 200, 3টে শূন্য, তাহলেও হবে। হ্যাঁ হবে, অবশ্যই হবে। তো যেরকমই এরিয়া তুই ধরতে পারিস, মোটমাট সেটা যেন এইটা থেকে মিনিমাম তোর বেশি হয় কত না মিনিমাম আমার অ্যাজাম্পশন বলছে মিনিমাম যেন 20,000 বেশি হয়। কত? 20,000। মানে তোর বেরিয়েছে এখানে 1,06,666, তো সেখানে 1,26,666 হলে এনাম। তো তার জায়গায় আমি 2,00,000 তোর 47,000 ধরেছি, কোনো অসুবিধা নেই, বি সেফ, ঠিক আছে, যাতে অঙ্কটা পরে আর রিকারেকশন না করতে হয়, ঠিক আছে। তাহলে এখানে গেল 3টে স্টেপ হয়ে গেল। 4 নম্বর স্টেপ, 4 নম্বর স্টেপটা ড্রয়িং। অবশ্যই যারা প্রজেক্ট যখন করবি তখন এই ড্রয়িংটা কিন্তু বানাতে হবে। এটা কি না, এটা নিচে একটা বেস প্লেট দেওয়া আছে, তার উপরে আই সেকশনটাকে আঁকা হয়েছে, এই যে আই সেকশন, এটা আমরা এঁকেছি, ঠিক আছে। এই ড্রয়িংটা স্যার ক্যাডে কীভাবে, মানে সরি ওইখানে কোন ভিউটা, এটা কোন ভিউটা সেটা দেখিয়ে দিচ্ছি। ক্যাডের ক্ষেত্রে এটা কোন ভিউটা, কোন ভিউটা হচ্ছে এখানে ধর সাপোজ, খেয়াল করতে হবে, এটা হচ্ছে ক্যাডের ক্ষেত্রে এই ভিউটা, যে ওটা স্যার কোনটা আঁকলাম আমরা অ্যাকচুয়ালি শুধুমাত্র দুটো জিনিস কি আছে না, এই যে এই বেস প্লেটটা আছে, তার উপরে এই আইটা আছে, এই ভিউটা, এটা টপ ভিউ, এটাকে বলা হয় টপ ভিউ। এইটা আঁকলাম আমরা, এই যে এইটা, এই যে আই সেকশনটাকে যদি উপর থেকে আঁকি এই ভিউটা আঁকতে হবে, যে বেস প্লেটটার সাইজ কত আর আই সেকশনটার সাইজ কত, এই ভিউটা আঁকলাম। এই ভিউটা অ্যাকচুয়ালি আমরা আঁকলাম, কোন ভিউটা, এই ভিউটা টপ ভিউ, এই ভিউটাই হচ্ছে ওখানে আঁকা আছে। সেখানে বেস প্লেটটা কত লম্বা কত চওড়া ধরেইছি আমরা আগের স্টেপটাতে, সেটা এঁকে দিলাম। তার ভিতরে আই সেকশনের মান 6টা মান তো আমরা এঁকেই নিয়েছি, মানে মানগুলো তো 1 নম্বর স্টেপে তো নিয়েই ছিলাম, তো সেখান থেকে আমরা এঁকে নিলাম। ভালো করে খেয়াল করিস, এই যে 450 বাই 550 ধরেছি, এই যে 450 বাই 550, তার ভেতরে আই সেকশনটা। এবার আই সেকশনটার কোনটাকে কি বলে, এটাকে বলে ফ্লেঞ্জ, এই যে এটাকে বলা হয় TF, আর এটাকে বলে ওয়েভ, এটাকে বলা হয় TW। কোনটা? এটা হচ্ছে TW। কত mm এর এটা ওয়েল্ডিং দেওয়া আছে, ISHBর কি নাম, এটা সেই নামটা লিখে দিয়েছি, ব্যাস সিম্পল জিনিস। নিচের এই অংশটাই, মানে এই পুরো অংশটাকে বলা হয়, এই পুরো অংশটাকে বলা হয় বেস প্লেট, এটাকে বলা হচ্ছে বেস প্লেট। এই যে বেস প্লেট লেখা আছে, বেস প্লেট, আর তার সাথে সাথে 4 কোণে 4খানা বোল্ট দিয়েছি। এই বোল্টগুলোকে কংক্রিটের সঙ্গে আটকাতে হবে, কত না 20 mm ডায়ার বোল্ট দিয়ে। এটা আমরা অলরেডি
আগের সেমিস্টারে বোল্ট কানেকশানে পড়ে এসেছি, বোল্ট রিলেটেড গল্প। তো এই বোল্টটা 4 কোণে 4খানা বোল্ট দিয়ে ওই কংক্রিটের সঙ্গে মালটাকে আটকানো আছে, এই যে 4 কোণে 4টে বোল্ট দেওয়া আছে। ব্যাস এই ড্রয়িংটা কিন্তু করে দিয়ে আসতে হবে, ঠিক আছে? এটা প্রজেক্টের ক্ষেত্রে, অঙ্কের ক্ষেত্রে না করলেও অসুবিধা নেই, মানে পরীক্ষাতে যদি এডিএস পরীক্ষাতে কিন্তু এটা না করলেও অসুবিধা নেই। তবে এই অঙ্কটা কিন্তু থাকেই, কনফার্ম অঙ্ক, কিন্তু এটা কনফার্ম দাগ, ঠিক আছে? যদি আমি দেখি এই যে সবাইকে দেখাচ্ছি টপ খাতার কেসটা, এই যে দেখ খেয়াল কর, এখানে আমি একটা সামারাইজেশন বানিয়ে রেখেছি কোন কোন সেমিস্টারে কোন কোন অঙ্কগুলো টার্গেট নেবো, কারণ অনেক অঙ্কই আছে। তো এখানে কিন্তু দেখ স্ল্যাব বেসের অঙ্কটা সব থেকে সোজা অঙ্ক, এবং এটা প্রতি বছর থাকে। 2026-এ 10-এর দাগের ছিল, 2025-এ 7-এর দাগের, 2024-এ 8-এর দাগের, 2023-এও 8-এর দাগের, এরকম করে করে আমি একটা ফর্ম করে রেডি করেছি। কারণ অনেকেই তোরা সব কিছু অঙ্কগুলো করতে তোদের বিরাট অনীহা, আমি দেখে নিয়েছি, বুঝে নিয়েছি জিনিসটা, ওই জন্য শর্টে একটা জিস্ট বানিয়েছি যে কোন কোনগুলো পরপর এগোবে, ঠিক আছে? ব্যাস আর দুটো স্টেপ হলেই আমাদের অঙ্কটা, সরি 3টে স্টেপ হলে অঙ্কটা শেষ। 3টে স্টেপ কমপ্লিট, ড্রয়িং কমপ্লিট। এরপরে আমরা আসছি বিয়ারিং প্রেসার অফ কংক্রিট। এই বিয়ারিং প্রেসার এটাও ঠিক সেম, আমরা বার করব ডাব্লুর মানটা বার করব। বিয়ারিং প্রেসার ডাব্লু ইজ ইকাল টু পিইউ ডিভাইডেড বাই এ, এই ফর্মুলাটা মনে রাখতে হবে। এটা বিয়ারিং ক্যাপাসিটি অফ সয়েল, অলরেডি আমরা পড়ে এসেছি। বিয়ারিং ক্যাপাসিটি অফ সয়েল কোন সাবজেক্টে পড়লাম? আমাদের 3rd সেমের বিয়ারিং ক্যাপাসিটি কিসে পড়লাম? সয়েল না কিসে? স্যার কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল। কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল তো আলাদা জিনিস, না না না, এটা ইয়েতে পড়ে এসেছি আমরা। আরে স্যার কংক্রিট টেকনোলজি। দূর, কংক্রিটে নয়। যাই হোক, বিয়ারিং প্রেসার আমরা পড়ে এসেছি, কংক্রিটে পড়লাম না, খেয়াল আসছে না, বলছি পরে। ওটা হয় জিও টেকনিক্যালে বা কংক্রিটও হতে পারে, পরে বলছি। তো যাই হোক, ফর্মুলাটা এটাই, ডাব্লিউ ইজ ইকাল টু পিইউ ডিভাইডেড বাই এ, যেখানে আমরা পাচ্ছি পিইউ এর মানটা আমরা জানি, মানে ফ্যাক্টরাল লোড ডিভাইডেড বাই ক্রস সেকশনাল এরিয়া। এখানে সেই এরিয়াটাই বসাবো যে এরিয়াটা আমরা ধরেছি, মানে এ প্রোভাইডেড। এখানে এ ফর্মুলাটা অ্যাকচুয়ালি ওইটা নয়, ফর্মুলাটা অ্যাকচুয়ালি এইটুকুনি, ঠিক আছে? ফর্মুলাটা হয়তো পুরোটা বড় মনে হচ্ছে, ডাব্লিউ ইজ ইকাল টু পি ডিভাইডেড বাই এ, এটা মেন ফর্মুলা। তো এখানে এ কথাটা মানে হচ্ছে এ প্রোভাইডেড, মানে যেটা আমরা দিয়েছি। পি মানে হচ্ছে ফ্যাক্টরাল লোড বা পিইউ, সেখান থেকে আমরা দুটো মানকে বসিয়েছি, এটা আমাদের এসছে, এই মানটা এসছে, ঠিক আছে? যেটা কিনা আমাদের নর্মাল যে এফসিডি বেরিয়েছিল তার থেকে কম। নর্মাল যে এফসিডি আমরা বার করেছিলাম একটু আগে, মনে করে দেখ, কি বলে, বিয়ারিং ক্যাপাসিটি অফ কংক্রিট, ঠিক আছে? এই যে স্ট্রেংথ অফ কংক্রিট বের করেছিলাম, বিয়ারিং স্ট্রেংথ অফ কংক্রিট বের করেছিলাম, তার থেকে মানে একই জিনিস, এটাও স্ট্রেংথ। তো সেই রকমই সেই মানটার থেকে কিন্তু আমাদের নর্মাল যেটা বেরিয়েছে বিয়ারিং প্রেসার অফ কংক্রিট, সেটা কিন্তু কম আছে, মানে সেফ। তার মানে আমাদের এটা সেফ, ঠিক আছে? প্রজেকশন এ ইজ ইকাল টু বি ইজ ইকাল টু 100, এটা কিছুই না, এটা হচ্ছে নর্মালি কর্নার থেকে কত দূরত্বে আমরা এই সেকশনটাকে মিনিমাম ফিট করবো। এই যে দেখ, এই সেকশনটা ভেতরে ফিট করা আছে, এই যে এরকমভাবে এই প্রজেকশনটা আমরা দিয়েছি 100 দিয়েছি, মানে এইখান থেকেও 100 দূরে, এই দূরত্বটাও 100, আর এই দূরত্বটাও 100, এইখান থেকে এই দূরত্বটাও 100, ঠিক আছে? এই যে 100 100 দেওয়া আছে, এই 100 এই 100, এটা প্রজেকশন, মানে 100 100 করে ভিতরে মিনিমাম আমরা ঢুকিয়ে রেখেছি, ঠিক আছে? এটাকে বলা হচ্ছে প্রজেকশন, ওকে? আচ্ছা, এরপরে আমি আসছি থিকনেস অফ বেস প্লেট, 5 নম্বর পয়েন্ট, লাস্ট আরেকটা হয়ে গেলেই গল্প শেষ। থিকনেস অফ বেস প্লেট মানে থিকনেস কত, মানে বেস প্লেটটার উচ্চতাটা কতটা থিকনেস কোনটা। যদি আমরা দেখি, এই যে এখানে তো থিকনেস নয়, থিকনেস হচ্ছে যদি এটাকে এরকমভাবে ঘুরাই, জাস্ট হোল্ড অন, হ্যাং হয়ে গেছে, বেস প্লেটটাকে যদি আমরা ঘুরাই, এটাই সমস্যা। থিকনেস মানে আশা করি বুঝতেই পারছিস, এটা লম্বা চওড়া ছিল তার উচ্চতাটা, ঠিক আছে? আর এটা হ্যাং হয়ে গেছে, এটা আর দেখানো যাবে না, বাদ দে। থিকনেস মানে আশা করি বুঝতে পারছিস, কাউকে আর আলাদা করে বোঝাতে হবে না। আচ্ছা, ইয়েতে দেখিয়ে বুঝিয়ে দিচ্ছি, খাতায় দেখিয়ে। যে থিকনেস মানে ধর সাপোজ এই বেস প্লেটটা ধরেছি আমরা, লম্বা ধরলাম, এটা এতটা লম্বা, এটা এতটা চওড়া। থিকনেস মানে হচ্ছে এই মালটা, এইটা কত, এই থিকনেসটা ধরবো, এই থিকনেস, ঠিক আছে? থিকনেসটা আমাদের ধরতে হবে। তো তার একটা ফর্মুলা রয়েছে, থিকনেসের ফর্মুলা আমাদের কোথায় পাবো না, পেজ নাম্বার 47 পেজে পাবো, IS 800, সেই 47 পেজটা খুলবো। আগে আমি ফর্মুলাটা খুলি, তারপর বলছি।
পেজ নাম্বার 47-এ পাবো এটা আমরা। খুব সোজা অঙ্ক, 6টা স্টেপের, মানে সব থেকে কম স্টেপের অঙ্ক কিন্তু এইটাই, আগেও বলে দিলাম বারবার, ঠিক আছে। তো এখানে আমরা পাবো মিনিমাম থিকনেস, এই যে স্ল্যাব বেস তার যে রুলসগুলো আছে সেখানে আমরা পাচ্ছি দ্য মিনিমাম থিকনেস। দ্য মিনিমাম থিকনেসের ফর্মুলাটা এই যে এখানে দেওয়া আছে, এখানে দেওয়া আছে ফর্মুলাটা, ঠিক আছে। ডাব্লিউ এ বি কাকে বলে, টিএফ কাকে বলে এখানে লেখা আছে। আর এখানে গল্পে যাচ্ছি না, এই যে ড্রয়িংও করে দেওয়া আছে কোনটাকে কি বলে না বলে, এই যে এরকমভাবে আমি যাচ্ছি না, আমি ডাইরেক্ট আমার নোটসে চলে যাচ্ছি, সবাই কিন্তু দেখবে এখানে দেওয়া আছে, ঠিক আছে ফর্মুলাটা। তো ফর্মুলা দেওয়া আছে, টি ইজ ইকুয়াল টু √2.5 ইন্টু স্মল ডাব্লু ব্র্যাকেট দিয়ে এ স্কোয়ার মাইনাস 0.3 বি স্কোয়ার ব্র্যাকেট শেষ করে গামা এম নট ডিভাইডেড বাই এফ ওয়াই, এটা রুটের মধ্যে আছে। তার মধ্যে গামা এম নট আমরা জানি, কে বলবে এটা কি নাম, এটাকে কি বলা হয়, পেজ নাম্বার 30-এ আছে। পেজ নাম্বার 30 থেকে মানটাও বসিয়ে দিয়েছি, কিন্তু নামটা কি এটা কে বলবে, গামা দিয়ে কি হয়, কি বলে এটাকে, দেখি কার মনে আছে, কিছু একটা ফ্যাক্টর, এটা কে বলবে কি ফ্যাক্টর, দেখেছিস এই অবস্থা, পার্সিয়াল সেফটি ফ্যাক্টর। পার্সিয়াল সেফটি ফ্যাক্টর, গামা এম ওয়ান থাকে, গামা এম নট থাকে, গামা এমও থাকে, যাই হোক অনেকগুলো জিনিস আছে। পেজ নাম্বার 30-এ পাবো, সেখান থেকে মানটা তুলে আনছি, কোনটা এইটা। আচ্ছা এফ ওয়াই এর মানটা কত নাম্বার পেজ থেকে পাবো, কে বলবে কত নাম্বার পেজ, 14 নাম্বার পেজ। প্রথমে এই অঙ্ক শুরু হওয়ার আগেই দেখালাম 14 নাম্বার পেজ থেকে এফ ওয়াই এর মানটা পাবো, এই যে এফ ওয়াই এর মান, এই যে এফ ওয়াই এর মানটা পাবো পেজ নাম্বার 14 থেকে, কোশ্চেন শুরু, এই অঙ্কের শুরুতেই আমরা দেখিয়েছি, ঠিক আছে, এখান থেকে এফ ওয়াই এর মানটা পাবো। আচ্ছা ডাব্লুটা অলরেডি আমরা আগের স্টেপটাতে ক্যালকুলেশন করেই রাখলাম, ডাব্লুর মানটা আমাদের বেরিয়েছে 4.85, মানটা বেরিয়ে গেছে। আর এ আর বি এটা তো আমরা প্রজেকশন করেছি, এ আর বি এর মানটা 100 দিয়ে সবগুলোকে আমরা মানগুলোকে পুট করলাম, মানগুলোকে পুট করলে তার একটা মান এলো, কোন মানটা এলো, এই মানটা এলো, যেটা কিনা টিএফ এর থেকে বড়, টিএফ তার থেকে বড় আছে, তাহলে সেভ। ব্যাস অঙ্কটা 90% কমপ্লিট, ঠিক আছে। 5 নম্বর স্টেপে থিকনেস অফ বেস প্লেট, ফর্মুলা পুট করব, এফ ওয়াই এর মান পুট করব, গামা এম নটের মান পুট করব, ডাব্লুর মানটা আগের লাইন থেকে পুট করব, আর প্রজেকশনটা ধরে নেব। প্রতি অঙ্কের ক্ষেত্রে বা যে কোনো সময়ই প্রজেকশন মিনিমাম 5 ইঞ্চি থাকার কথা অফিসিয়ালি, তো আমাদের যে প্রতিটা বইতেই দেখছি এটা 4 ইঞ্চি দেওয়া আছে, মানে 100 দেওয়া আছে, কোনো অসুবিধা নেই, এ ইজিক্যাল টু বি ইজিক্যাল টু 100। তাহলে প্রোভাইড বেস প্লেট এত, যেটা কিনা এত ইন্টু এত ইন্টু এত, এখানে আমরা 550 ইন্টু 450 আগেই ধরে নিয়েছিলাম, তার সঙ্গে 20 ধরে নিলাম কি হাইটটা। তাহলে প্রথমে একটা লেন্থ, তারপর একটা ব্রেথ, তারপর একটা হাইট, এই হাইটটা ক্যালকুলেশন হলো ওই 5 নম্বর স্টেপে। আর লেন্থ আর ব্রেথটা কত নম্বর স্টেপে ধরা হয়ে গেছে, কে বলবে, 450 আর 550টা কত নম্বর স্টেপে করে নিয়েছি, এই যে এখানে করে নিয়েছি 3 নম্বর স্টেপে আমরা করে নিয়েছি, এই যে 450 ইন্টু 550, লম্বা চওড়াটা এখানেই ধরা হয়ে গেছিলো আমাদের, এখানে শুধু আমরা উচ্চতাটা পেয়ে গেলাম, এত উচ্চতা, ব্যাস। লাস্টে এটা কি হচ্ছে ওয়েল্ডিং। তো এই ওয়েল্ডিংয়ের পার্টটা আমাদের স্টপ রাখলাম, কেন স্টপ রাখলাম, তার জন্য হচ্ছে আমাদেরকে ওয়েল্ডিং কানেকশন জানতে হবে, যেটা আগের সেমিস্টারে আমি স্কিপ করে গেছি, তো তার জন্য আগে ওয়েল্ডিং কানেকশন পড়তে হবে, তবেই আমরা এই লাস্ট স্টেপটা করতে পারবো, যেটা আমরা লাস্টে করব। তো আপাতত 5 নম্বর স্টেপ পর্যন্ত আশা করি সবাই বুঝতে পেরেছিস। এই স্টেপে আমরা কি বার করলাম, একটা বেস প্লেট কত লম্বা হবে, কত চওড়া হবে, কত উচ্চতা, মানে এইটা বার করলাম, শুধুমাত্র এই জিনিসটা, এইটা আমরা বার করলাম, কত লম্বা হবে, কত চওড়া হবে, কত উচ্চতা হবে। সিম্পল একটা অঙ্ক, 6টা স্টেপের অঙ্কটা, 6টা স্টেপের, ঠিক আছে, অঙ্কটা মাত্র 6টা স্টেপের, কিন্তু লাস্ট স্টেপটা আমরা ওয়েল্ডিং কানেকশন যেহেতু করিনি আগের সেমিস্টারে, সেই কারণে আমরা ওয়েল্ডিং কানেকশনের সেপারেট একটা ক্লাস নেওয়ার পর লাস্ট স্টেপটা বলবো। আবারও বলছি, এই অঙ্কটা কিন্তু আমাদের শেষ হয়ে গেল, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কার ক্ষেত্রে, আমাদের 5th সেমিস্টারে যে ল্যাব হবে, সেই ল্যাবে কিন্তু এক্সটার্নালের কাছে কিন্তু তোকে প্রজেকশন রেডি করতে হবে 6 থেকে 11, এটা তো ক্যাডে ড্রয়িং তো কম্পালসারি দেখতেই পাচ্ছিস, কিন্তু বাকিগুলো কিন্তু ওয়ার্ডে রেডি করতে হবে, ওয়ার্ড 1 থেকে 5 পর্যন্ত, যার মধ্যে কিন্তু কম্প্রেশন মেম্বার রয়েছে, কলাম হচ্ছে আমাদের কম্প্রেশন মেম্বার, তারই একটা কিন্তু পার্ট, বেস প্লেটটা তারই একটা পার্ট, এটা কিন্তু ওয়ার্ডে রেডি করতে হবে, এটার জন্য কিন্তু ড্রয়িং বা ক্যাডের প্রয়োজন নেই, ওয়ার্ডে এটা রেডি করতে হবে, ক্যাড রেডি করতে হবে, সিরিয়াল নাম্বার 6 থেকে 11 কম্পালসারি, 6 থেকে 11 কম্পালসারি, একদম বলে দিয়েছে পরিষ্কার আমাদের সাবজেক্টে। আর 14-15 মধ্যে যে কোনো ওয়ান ফ্রম 14 আর 15,
কিন্তু 1 থেকে 5-এর মধ্যে যেগুলো আছে তাহলে কি সেগুলো করা হবে না? না, করা হবে। সেগুলো জাস্ট নর্মাল জিনিস, ঠিক আছে? সেগুলো আমরা নর্মালভাবে, বিশেষ করে যেটা 2 আছে এটা কিন্তু ওয়ার্ডে রেডি করতে হবে, তাই জন্য ওয়ার্ডটা কিন্তু খুব ভালোভাবে সবাই জানবে। তো আজকের ছোট্ট ক্লাস এই পর্যন্ত, যেখানে আমরা ডিজাইন অফ আরসিসি স্টিল ল্যাব সাবজেক্টেরও অঙ্কটা দেখলাম, প্লাস তার সাথে সাথে এডিএস বলে যে সাবজেক্টটা রয়েছে তার ম্যাথসটা দেখলাম। 2026-এর জানুয়ারি মাসের 10 নম্বর দাগের কোশ্চেনটা দেখলাম। লাস্ট স্টেপটা শুধু বাকি রাখলাম, ওয়েল্ডিং কানেকশন। আগে আমি ওয়েল্ডিং কানেকশনের চ্যাপ্টারটাকে বোঝাতে হবে, তারপর আমি লাস্ট স্টেপটা করতে পারবো। নাহলে ওই ছোট্ট যে পার্টটা আছে এটা এখন বললে কেউ বুঝতে পারবে না। মানে এই অংশটা হয়তো এক লাইনেই অঙ্কটা আছে, কিন্তু মানে গিলে খাওয়ার মতন জিনিসটা হবে, ঠিক আছে? তাই জন্য এটা আমরা লাস্টে করব। তো আজকের ক্লাসে পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। এবার কারো কোনো বক্তব্য থাকলে বল, ক্লাসটা আমি বন্ধ করছি। বল, কারো কোনো যদি জিজ্ঞেস করার থাকে বলতে পারি। স্যার স্টেপ নাম্বার 5 এ আপনি একটা দিয়েছেন ওই টিএফ ইজ ইকুয়াল টু 11.6, ওটা কোথা থেকে আসছে? কোনটা কোনটা? টিএফ? টিএফ ইজ ইকুয়াল টু 11.6। টিএফ মানে হচ্ছে থিকনেস অফ ফ্লেঞ্জ। আগের সেমিস্টারে আমরা করেছিলাম টিএফ ইজিক্যাল টু থিকনেস অফ ফ্লেঞ্জ, অলরেডি আমরা প্রথমেই তুলেছিলাম 6টা। এই দেখ, টিএফ ইজিক্যাল টু 11.6 থিকনেস অফ ফ্লেঞ্জ। ফ্লেঞ্জের থিকনেসটাকে টিএফ বলা হয়, ফ্লেঞ্জের থিকনেসটাকে টিএফ বলা হয়। এই যে ফ্লেঞ্জ থিকনেস কোথায় পাবো? SP6-এ এই যে থিকনেস অফ ফ্লেঞ্জ টিএফ, এই দেখ ছোট্ট করে লেখা আছে, দেখ ভালো করে জুম করছি, খেয়াল কর। এই যে ফ্লেঞ্জের থিকনেসটা, এই যে থিকনেস অফ ফ্লেঞ্জ, এই দেখ টিএফ লেখা আছে, দেখ SP6 কুল টিএফ, এই যে টিএফ এই মানটা। তাহলে এইটার মানটাই নিচের দিকে যদি আমরা যাই, এই যে দেখ 11.6, ওই যে 6টা মান, ওই 6টা মান তো কোথাও না কোথাও তো লাগবে, তাই এখানে লাগছে ওটা, ঠিক আছে? আর কারো কোনো যদি থাকে বল। আর স্যার 3 নম্বর স্টেপটা একটু বলুন। 3 নম্বর স্টেপটা হচ্ছে কি না, আমাদের নর্মালি ধর, আমি উদাহরণ দিয়ে বলছি, আমি খাতায় চলে যাচ্ছি। 3 নম্বর স্টেপটা বলতে গেলে একটু খাতা দরকার। ওকে, সাপোজ খাতায় চলে যাচ্ছি। এটা আসলে নর্মালি ওখানে করে নিলাম যাতে তোরা দেখে দেখে করতে পারিস, তাই পজ করে করেও দেখে নিতে পারি। বোঝার চেষ্টা কর। আমাদের স্টেপ 2-তে কী বেরোলো? এরিয়াটা আমাদের বেরোলো কত? এরিয়াটা আমাদের প্রয়োজন তোর 106.666.67 পয়েন্ট নয়, এটা সরি, এটা পয়েন্ট নয়, এইখানে পয়েন্ট। এত mm² এরিয়া প্রয়োজন। বোঝার চেষ্টা কর। মানে এই যে আমাদের বেস প্লেটটা রয়েছে, বেস প্লেটটা কীরকম দেখতে? এরকম। এটা হচ্ছে বেস প্লেট, এটা লম্বা চওড়া, আর এটা মাল উচ্চতা। উচ্চতাটা আমরা 5 নম্বর স্টেপে বার করব ফর্মুলা দিয়ে। তাহলে আমাদের গল্পটা কি? গল্পটা হচ্ছে এইখান থেকে, সাপোজ এখান থেকে এটাকে ধরছি আমি ব্রেথ, সাপোজ এটা ব্রেথ, এখান থেকে এটা ধরছি আমাদের লেন্থ, আর এইখান থেকে এটা ধরছি হাইট। হাইটটা তো আমরা 5 নম্বর স্টেপে গিয়ে বার করবো, এটার কথা আমি এখন ভুলে যাচ্ছি। তাহলে আমাদেরকে বলেছে কি না, এরিয়া 2 নম্বর স্টেপে বলেছে যে এরিয়া প্রয়োজন ওই এই যে বেস প্লেটটা আমরা লাগাবো আই সেকশনের নিচটাতে, এই বেস প্লেটটার আমাদের কি বলেছে? এই বেস প্লেটটার এরিয়া হওয়া উচিত 1,06,666 mm। তাহলে এর এরিয়া মানে নিশ্চয়ই এই এরিয়াটা কার সঙ্গে কাকে গুণ করলে হবে না? ব্রেথের সঙ্গে হাইটকে, লেন্থের সঙ্গে ব্রেথকে গুণ করলে এই এরিয়াটা আসবে। এরিয়াটা আসবে লেন্থের সঙ্গে ব্রেথকে গুণ করলে। এরপর আমি এখানে ভাবনা চিন্তা শুরু করলাম যে আমি যদি লেন্থ ধরি হচ্ছে 450, আর ব্রেথ ধরি আমরা যদি 350, তাহলে এরিয়াটা কত দাঁড়াচ্ছে? এরিয়াটা বেরোচ্ছে 1,57,500 এত mm²। হতে পারে, তুই এটা ধরেও অঙ্ক করতে পারিস, কোনো অসুবিধা নেই। আমি তার থেকে আরও এক ঘর বেশি ইয়ে করলাম, ঠিক আছে? কত ধরলাম না, আমি এটা ধরলাম, এইটা লেন্থ ধরলাম 550, ব্রেথ ধরলাম 450। তাহলে এটার সঙ্গে এটা গুণ করলাম, কত আসছে না? 2,47,500 mm²। এটা কেন ধরলাম না? আমার প্রয়োজন এইটা আছে, তার থেকে অবশ্যই বেশি ধরতে হবে, সেই কারণে। এবার তোর মনে হলো না স্যার আমি 500 ধরবো, 500 × 400, তো কর, 4 × 5 = 20, তার মানে এত আসবে, এত mm²। এটা ধরে অঙ্ক কর, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। আমি এটা কেন করলাম 550, 450? কারণ
পরবর্তী যে অঙ্কগুলো আছে বিভিন্ন সেমিস্টারের অঙ্কগুলো দেখবি সব জায়গায় এই সেকশনটা দেওয়া আছে, ওই জন্য আমার ক্যালকুলেশনটা একবারই আমি যদি টাইপ করি হয়ে যাবে, একবারই হয়ে যাবে বলে আমি সহজের জন্য এটা ধরেছি, আর অন্য কোনো কারণ নেই। তোর যদি মনে হয় যে না আমি এটা ধরে করব করতে পারিস, তোর যদি মনে হয় এটা ধরে করবি করতে পারিস, তবে এটার ক্ষেত্রে শেপটা তোকে চেকিং করতে হবে, কারণ একদম টায়া হয়ে যাচ্ছে, শেপটা চেকিং করতে হবে। তুই এটা ধরে করতে পারিস, কোনো অসুবিধা নেই। বোঝা গেল? তাহলে এটা থেকে আমরা 5 নম্বর স্টেপ থেকে আমরা কি পেলাম না, লম্বা কত চওড়া কত, সরি 3 নম্বর স্টেপ থেকে এই লম্বাটা কত ধরলাম, চওড়াটা কত ধরলাম। বল এবার কত নম্বর স্টেপ জিজ্ঞেস করবি আর? তাহলে এটা গেল এরিয়া প্রোভাইডেড, মানে কতটা এরিয়া আমরা প্রোভাইড করব। এরিয়া প্রয়োজন, এটা হচ্ছে প্রয়োজন, রিকোয়ার। রিকোয়ার কথাটার মানে হচ্ছে প্রয়োজন, এটা হচ্ছে প্রোভাইড মানে দিলাম, প্রোভাইড কথাটার মানে হচ্ছে দিলাম বা কনসিডার করলাম। ঠিক আছে, বল আর আর কার কোনো বক্তব্য যদি থাকে বল, নাহলে আমি ক্লাসটা এন্ড করছি। আমি কিন্তু সবার খাতায় দেখতে চাই যে সবাই করেছে। ঠিক আছে, পিডিএফটা আমি গ্রুপে পাঠিয়ে দেবো। ঠিক আছে, কারো যদি কোনো বক্তব্য না থাকে আমি আবারও বলছি, জিনিসটাকে সিরিয়াসভাবে নেওয়ার চেষ্টা কর। অঙ্কটা দুটো সাবজেক্টের জন্য ইম্পর্টেন্ট। আমি ধরছি না আইডিয়াসটা আমি ভুলে যাচ্ছি, তোরা তো অ্যাকচুয়ালি এটাই ধরে এগোচ্ছিস যে সেমিস্টারের পরীক্ষা না, ল্যাবের যে জিনিসটা করতে হবে সেইটা ইম্পর্টেন্ট। কারণ পরবর্তী ক্ষেত্রে গিয়ে যখন আমরা কোনো কোম্পানিতে ঢুকবো, তখন যখন আমরা বেস প্লেট ডিজাইন করব, তখন কিন্তু এই স্টেপগুলো লাগবে। মাত্র 6টা স্টেপের অঙ্ক, লাইফে একবারই বানাবো, এক্সেলে বানিয়ে নেবো, আর কোনোদিনও বানাতে হবে না, একবারই বানাতে হবে লাইফে। ঠিক আছে, সেই ভেবে অঙ্কটা করতে হবে কিন্তু। ঠিক আছে, সবাই লেফট হয়ে যা, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। স্যার